দেশে ভ্যাকসিনের কোল্ড চেইন ব্যবস্থাপনায় হবে চ্যালেঞ্জ। নতুন করোনার ঝুঁকির মধ্যে ব্রিটেন থেকে আজও আসছে ফ্লাইট। নিষেধাজ্ঞা আরও 1 সপ্তাহ বাড়ালো সৌদি আরব। প্রথম ধাপে দেশের 24 পৌরসভায় মেয়র হতে লড়ছেন 93 প্রার্থী। শীত উপেক্ষা করেই কেন্দ্রে আসছেন ভোটাররা। কড়া নিরাপত্তা। এবার যে কেউই হতে পারবে কার্টুন চরিত্র মিনা। বাংলাদেশি তরুণরাই বানাচ্ছেন 3D গেম। দক্ষিণ এশিয়া জুড়ে ছড়িয়ে দেবে ইউনিসেফ। অনলাইনে ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে লাপাত্তা একটি চক্র। ভুয়া কোম্পানিতে টাকা খুইয়ে রাস্তায় ঘুরছেন কয়েক হাজার ভুক্তভোগী। সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। করোনার ভ্যাকসিন দেশে আসার আগেই ব্যবহারের নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে 17 দফা কর্মপরিকল্পনাও তৈরি করা হয়েছে। টিকাকর্মীদের প্রশিক্ষণ এবং সরকারি সংরক্ষণাগার থেকে টিকা কেন্দ্র পর্যন্ত কোল্ড চেইন মেইনটেনেন্সকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে টিকা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত করোনা ভ্যাকসিন ব্যবহার পরিকল্পনা সংক্রান্ত সভা থেকে 17 দফা নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে টিকাদান কর্মসূচিকে নির্বিঘ্ন করতে বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে 14 সদস্যের কমিটি গঠন করতে বলা হয়েছে। সে সাথে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ পরিকল্পনা, টিকা গ্রহীতার পূর্ণাঙ্গ তথ্য দিয়ে কার্ড প্রস্তুত রাখা হবে। এছাড়া করোনা ভ্যাকসিন বর্জ্য নিষ্কাশনের গাইডলাইন তৈরিরও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। করোনা ভ্যাকসিন যখন আসবে, কারা পাবে কারা পাবে না এই বিষয়ে চট্টগ্রাম বিভাগ সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করবে এবং যেদিন আসবে সেদিন থেকে আমরা এটা যারা পাবে তাদের কাছে পৌঁছে দিতে পারবো। জানুয়ারির শেষ সপ্তাহে করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসবে, সেভাবেই চলছে সরকারের কর্মপরিকল্পনা। তবে গবেষকরা মনে করছেন সঠিক তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষণ এবং পরিবহন নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আর তাই ভ্যাকসিনের গুণগত মান ঠিক রাখতে কোল্ড চেইন ব্যবস্থাপনাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে অপচয় এড়াতে অ্যান্টিবডি পরীক্ষা করে ভ্যাকসিন প্রয়োগের কথা বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গাড়িতে করে নিয়ে যাচ্ছে, তারপরে সেখানে টেম্পারেচার মেনটেন করা হচ্ছে কিনা বা ঝাঁকানিটা কেমন হচ্ছে, সব কিছু মিলে এখানে আসলে একটা শঙ্কা থেকে যাবে। তবে আমার মনে হয় এগুলোকে ওভারকাম করার সুযোগ আছে প্রথম দিক থেকে যদি আমরা ইনিশিয়েটিভ নিই। অ্যান্টিবডি ছাড়া করোনা টেস্ট যদি দেওয়া হয় একটা সংকট তৈরি হতে পারে, এবং অ্যান্টিবডি টেস্ট করে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে ভ্যাকসিনের পরিমাণও কম লাগবে। এদিকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে গুজব সৃষ্টির সংখ্যা সরকারি সংস্থাগুলোর। আর তাই টিকা প্রদান সেন্টারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুজব প্রতিরোধে নিয়মিত ব্রিফিং আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সে ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানালেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। করোনা ভ্যাকসিন সংক্রান্তে কোনো গুজব ছড়িয়ে কেউ যেন কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে যে টিকা আনা হচ্ছে তা -2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। আর পর্যায়ক্রমে 5.5 কোটি ডোজ টিকা বাংলাদেশে আনা হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন করোনার ঝুঁকির মধ্যে ব্রিটেন থেকে আজও আসছে ফ্লাইট। দুপুরে সিলেট হয়ে ঢাকায় আসছে বিমান বাংলাদেশের যাত্রীবাহী একটি ফ্লাইট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন শুভ খান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তাদের কাছে। শুরুতে যাচ্ছে সিলেটে ইকরামুল কবিরের কাছে। ইকরাম। ধন্যবাদ ফয়সল। এখন থেকে আর 10-12 মিনিটের মধ্যেই লন্ডন থেকে সরাসরি যে ফ্লাইটটি BG202 ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সর্বশেষ আমি যে যাত্রী তালিকা পেয়েছি তার মধ্যে 167 জন যাত্রী নিয়ে সেই বিমানটি লন্ডন থেকে পাড়ি জমিয়েছে। এর মধ্যে সিলেটে নেমে যাবে 144 জন এবং ঢাকার উদ্দেশ্যে আরও 23 জন এই সিলেটে প্যাসেঞ্জার নামিয়ে যাত্রীদের নামিয়ে ঢাকায় চলে যাবে। সব কিছু মিলিয়ে এখনও আয়োজন পরিপূর্ণ আছে। গতদিন আমরা দেখেছি বৃহস্পতিবারে কোভিড-19 যারা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসছে বা যাত্রীরা আসে তাদের পরীক্ষার ব্যাপারে বিস্তারিত ব্যবস্থা নিয়েছেন। আমি কথা বলবো এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ আহমদের সাথে। এই যে যারা আসবেন যাত্রীরা তাদের পরীক্ষা করার জন্য, কোভিড-19 পরীক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? কোভিড-19 আপনারা জানেন যে যাত্রীরা বর্তমানে কোভিড নেগেটিভ সার্টিফিকেট ছাড়া ভ্রমণ করতে পারছেন না এবং
তাদের মধ্যে এখানে 167 জনের মধ্যে আপনি জানেন 144 জন নামবেন। আমাদের এখানে আমরা যে স্বাস্থ্য পরীক্ষার মধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে যেসব আয়োজন করা আছে সব প্রটোকল মেনটেন করা হবে, সমস্ত প্রটোকল মেনটেন করা হবে। এবং আপনারা দেখেছেন যে আমরা এই আন্তর্জাতিক আগমনী যাত্রীদের তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করি এবং তার একটা প্রমাণ ছিল যে গতদিন আমরা 6 জনকে কাগজে সাসপেক্ট করাতে স্বাস্থ্য বিভাগ থেকে পরবর্তীতে ক্রস চেক করে তবেই যাত্রীদেরকে রিলিজ করা হয়েছে। অতএব আমরা এখানে সব ধরনের আয়োজন করে রেখেছি। ধন্যবাদ হাফিজ ভাই। আপনি শুনছিলেন যে এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক বলছিলেন এই কোভিড-19 যে আন্তর্জাতিক যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল মেনেই সমস্ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। মোটামুটি সবাই অপেক্ষায় আছে যাত্রীদের। এই ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে লন্ডন থেকে আসা যাত্রীদের সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শুভ। ধন্যবাদ ইকরাম। আমি রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো সকাল থেকে আমরা কিন্তু এখানে অপেক্ষা করছি এবং শিডিউল অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 2:10 লন্ডনের সেই ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। যেহেতু 158 জন যাত্রীর মধ্যে 136 জন সিলেটে নামবে, 22 জন আসবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে লন্ডন থেকেই তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেওয়া হচ্ছে দুটি, যেটি যাত্রীদের কাছেই দেওয়া হচ্ছে এবং করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া সেখান থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সুতরাং ধরে নেওয়া হচ্ছে যে বা ধারণা করা হচ্ছে যে প্রত্যেকের কাছে করোনা নেগেটিভ সনদ থাকবে। তবে এখানে বিমানবন্দরে মেডিকেল টিম কিন্তু প্রস্তুত রয়েছে এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং এখানকার যাত্রীগুলো আসার পর তাদেরকে কিন্তু স্ক্রিনিং করা হবে আলাদা লাইনে এবং তাদেরকে প্রয়োজনীয় PCR টেস্ট করা হবে। যদি কারো শরীরে করোনার উপসর্গ পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু রাজধানীর আশকোনা যে হজ ক্যাম্প রয়েছে সেটি প্রস্তুত রাখা হয়েছে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া যাদের পরীক্ষার পরেও আসলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে করোনা পজিটিভ বা কোনো ধরনের কোনো উপসর্গ থাকবে না, তাদেরকে কিন্তু বাড়িতেই রাখা হবে এমনটাই কিন্তু বলা হয়েছে। এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু নিশ্চিত করেছে। এবং এর আগে যেমনটি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানিয়েছিলেন যে আসলে করোনা শুরুর পর থেকে কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের বিমান খাতে প্রায় 3000 কোটি টাকা ক্ষতি হয়েছে। সে কারণে কিন্তু এই খাতটি কিন্তু ইতোমধ্যেই কিন্তু নাজুক পরিস্থিতির মধ্যে গিয়েছে। সে কারণেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানিয়েছিলেন যে আসলে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রীও কিন্তু জানিয়েছিলেন যে এ বিষয়ে প্রয়োজনীয় আলাপ আলোচনা হচ্ছে। তো আমরা অপেক্ষা করছি যাত্রীরা আসার পরে আসলে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো যে আসলে কোন প্রক্রিয়ার মাধ্যমে আসলে যুক্তরাজ্য থেকে যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করছেন এবং বিমানবন্দরে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে ফয়সালের কাছে। ফয়সাল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান। তার আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠা নামা আরও 1 সপ্তাহ বন্ধ থাকবে। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, বিশ্বের কয়েকটি দেশে করোনার নতুন রূপ শনাক্ত হওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী বিমান পরিবহনের ক্ষেত্রেও এই নির্দেশনা শিথিলতার কথা জানিয়েছে সংস্থাটি। এছাড়া বিদেশি নাগরিকদের সৌদি ত্যাগে কোনো বাধা নেই। এর আগে গেল 21 ডিসেম্বর হঠাৎ করে সৌদি আরব 1 সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করে। প্রথম ধাপে দেশের 24 পৌরসভায় মেয়র নির্বাচনে লড়ছেন 93 জন প্রার্থী। শীত উপেক্ষা করে সকাল থেকে ভোট দিতে কেন্দ্রে আসছেন ভোটাররা। পৌর নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর কাটাখালীতে আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং বরিশালের বাকেরগঞ্জে আছেন ফিরদৌস সোহাগ। সরাসরি যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাব রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব।
ফয়সাল, আপনাকে ধন্যবাদ। প্রথম দফায় পৌর নির্বাচনে রাজশাহী জেলায় 2টি পৌরসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে আমরা দেখছি রাজশাহীর কাটাখালী এবং পুঠিয়া যে পৌরসভা সেখানে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আজকে এখন আমরা কাটাখালী যে পৌরসভার মাসকাটাদেখি যে কেন্দ্রটি রয়েছে সেখানে আছি। সকাল থেকে এখানে লক্ষ্য করছি যে আসলে উপচে পড়া ভিড় এবং বাইরে একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু আসলে ভোট গ্রহণ চলছে এবং তাদের মধ্যে থেকে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এর পাশাপাশি সাধারণ যে কাউন্সিলর সেখানে 39 জন প্রার্থী তারা ভোট করছেন। এখানে সকাল থেকে আমরা যারা আছেন তাদের সাথে কথা বলেছি, ভোট দিতে এসছেন যারা। এখানে যেহেতু ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে, খানিকটা গতিতে হলেও যারা এসেছেন তারা বলছেন যে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তারা এখানে ভোট দিচ্ছেন এবং এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন তার সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সুষ্ঠুভাবে আসলে ভোট গ্রহণ চলছে তাদের এবং এখন পর্যন্ত এই দুটি যে পৌরসভা সেই দুটি পৌরসভায় এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা আসলে ঘটেনি। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যথেষ্ট উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এখানে আনসার সদস্য থেকে শুরু করে পুলিশ আছে এবং একই সাথে কিন্তু বলে রাখি যে বাইরে র্যাব এবং তাদের টহল কিন্তু জোরদার রেখেছে। অন্যদিকে পুঠিয়া উপজেলাতেও একই সাথে কিন্তু বলে রাখি যে বাইরে র্যাব এবং তাদের টহল কিন্তু জোরদার রেখেছে। অন্যদিকে পুঠিয়া উপজেলার যে পৌরসভা পুঠিয়া পৌরসভা সেখানে আমরা দেখছি যে আসলে ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই হচ্ছে এবং এর পাশাপাশি সেখানেও কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। তো রাজশাহীর ভোটের এই ছিল সর্বশেষ খবর। আমরা জানবো বরিশালে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। ধন্যবাদ রাকিব আপনাকে। আমি রয়েছি বরিশালের বাকেরগঞ্জের একটি কেন্দ্রে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আমরা এই দুপুর পর্যন্ত যেটা দেখেছি সেটি হচ্ছে সকালে কিন্তু খুব একটা ভোটারদের আমরা দেখতে পাইনি, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি বেড়েছে। আমরা যে কেন্দ্রটিতে রয়েছি আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এই কেন্দ্রটিতে কিন্তু নারী ভোটারদের যে আধিক্য রয়েছে সেটি কিন্তু বেশ আশাব্যঞ্জক। দীর্ঘদিন পরে কিন্তু এই ভোটারদের উপস্থিতিতে অনেকটা কিন্তু স্বস্তিও প্রকাশ হয়েছে এখানকার এলাকার মানুষদের মধ্যে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে নারী ভোটার যারা রয়েছেন তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছেন এবং ভোট দিচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যারা ভোটার রয়েছেন তারা একটি তথ্য আমাদেরকে জানিয়েছেন যে আসলে শীতের কারণে সকালের দিকে কিন্তু ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। শীত একটু যখন রৌদ্র উঠেছে, তাপ বেড়েছে, তখন কিন্তু পুরুষ এবং নারীরা যারা ভোটার তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোট দিয়েছেন এবং সেই চিত্রটিই কিন্তু আমরা এখন দেখাবার চেষ্টা করছি। যেহেতু নির্বাচনের নিয়ম শৃঙ্খলা মানতে হচ্ছে এবং সেই কারণেই কিন্তু আমরা ভোট কেন্দ্রের বাইরে থেকে কিন্তু দেখাবার চেষ্টা করছি এবং ভোটের যে লম্বা লাইন রয়েছে যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকুই আমরা দেখাতে পারছি। একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু খুব একটা কোথাও গোলযোগ বা অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা শোনা গিয়েছে, অভিযোগ শুধুমাত্র। তবে এখন পর্যন্ত সেই অভিযোগের যে নিশ্চিত সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি বা জানাতেও পারছি না। সেই কারণে কথা বলেছিলাম এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। আর ইভিএমে ভোট দেওয়ার অনেকেই সন্তুষ্টির কথা জানিয়েছেন আমাদেরকে। তো এই ছিল মোটামুটি বরিশালের একটি ভোট কেন্দ্র থেকে পৌর নির্বাচনের সর্বশেষ তথ্য। পৌরসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের দুজন সহকর্মী। পদ্মা সেতুর কাজে লুক্সেমবার্গ থেকে বানিয়ে আনা স্ল্যাবগুলো দেশে পৌঁছাবে আগামী ফেব্রুয়ারি মাসে। ফ্যাব্রিকেশন, রং করা সহ সব কাজ শেষ করে পরবর্তী 2 মাসের মধ্যে সেগুলো স্প্যানের উপর বসিয়ে দেওয়া সম্ভব হবে বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। এদিকে চলতি বছরের জুলাই মাসে নদী ভাঙনে তলিয়ে যাওয়া স্ল্যাবগুলো বালির নিচে চলে যাওয়ায় উদ্ধার কাজ শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেছে সেতু মন্ত্রণালয়। ওমর ফারুকের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। দেখে মনে হতে পারে বড় কোনো ধ্বংসযজ্ঞ ঘটেছে এখানে। পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ ইয়ার্ডের নদীর পাড়ের চিত্র এটি। চলতি বছরের জুলাই মাসে হঠাৎ করে নদী ভাঙনের কবলে পড়ে তলিয়ে যায় এখানে রাখা 126টি রোড স্ল্যাব ও 192টি রেলওয়ে স্ট্রিঞ্জার। এরপর কয়েক দফা নদী থেকে সেগুলো উদ্ধারের চেষ্টা করা হয়। সেতু কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য বলছে বর্তমানে নদীর তলদেশে 20 থেকে 30 ফুট বালির নিচে চাপা পড়ে গেছে স্ল্যাবগুলো। একই সময়ে পরামর্শক প্রতিষ্ঠান তাদের জানিয়েছে যেখানে গত 7 বছরে পদ্মা নদী থেকে বালি অপসারণ হয়েছে 90 মিলিয়ন স্কয়ার ঘনফুট,
সেখানে গত আগস্ট সেপ্টেম্বর মাসেই শুধু পদ্মায় পলি জমেছে রেকর্ড 50 মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় সম্প্রতি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে স্ল্যাবগুলোর উদ্ধার কাজ। তারা হাইড্রোলজি স্টাডি করে দেখেছে ইতিমধ্যে যে রেলওয়ে স্ট্রেঞ্জারগুলো এগুলো কিন্তু মাটির প্রায় 20 থেকে 30 ফিট নিচে এটা চলে গেছে। অর্থাৎ এটা এখন উদ্ধার করে ব্রিজে ব্যবহার করা কস্ট ইফেক্টিভ হবে না, সেই কারণে তারা এটা পরিত্যক্ত ঘোষণা করেছে। তারা নতুন স্ট্রেঞ্জার অর্ডারও দিয়েছে। তলিয়ে যাওয়া 126টি রোড স্ল্যাব আবার নতুন করে বানানো হচ্ছে পদ্মা সেতুর ইয়ার্ডেই। তবে রেলের স্ট্রেঞ্জার দেশে বানানো সম্ভব নয় বলে লুক্সেমবার্গ থেকে আনা হচ্ছে তা। এদিকে দীর্ঘমেয়াদে পদ্মা সেতুর ইয়ার্ড রক্ষায় এ এলাকায় নদী শাসনের কাজের পরিধি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে সেতু কর্তৃপক্ষ। রহস্যময় পদ্মার একুল ভাঙে অকুল গড়ে, তবে ভাঙা ঘর আর এই খেলা বিপজ্জনক হয়ে উঠতে পারে মূল সেতুর অবকাঠামোর জন্য। তাই নদী শাসনের এলাকা বাড়িয়েও চেষ্টা করা হচ্ছে আগামী বর্ষার আগে ভাঙনপ্রবণ এলাকাগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ডিসেম্বরের শেষ কয়েকদিনে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা কমতে শুরু করেছে রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। এতে কষ্ট বাড়ছে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের। সোমবার ভোর থেকে বেশ কিছুক্ষণ রংপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস কাঁপন ধরিয়েছে শরীরে। তারপরও ঘর ছেড়ে বের হতে দেখা গেছে শ্রমজীবী মানুষকে। কুড়িগ্রামে কুয়াশার মাত্রা কম থাকলেও ঠান্ডায় কাবু শীতার্ত মানুষ। এছাড়া ঠাকুরগাঁও, রাজশাহী সহ উত্তরের অন্যান্য জেলাগুলোতেও শীতের মাত্রা বাড়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে এবারের শৈত্যপ্রবাহে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি নেমে যেতে পারে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন করোনার ঝুঁকির মধ্যে 167 যাত্রী নিয়ে ব্রিটেন থেকে ফিরল ফ্লাইট। নিষেধাজ্ঞা আরও 1 সপ্তাহ বাড়ালো সৌদি আরব। দেশে ভ্যাকসিনের কোল্ড চেইন ব্যবস্থাপনায় হবে চ্যালেঞ্জ। প্রথম ধাপে দেশের 24 পৌরসভায় মেয়র হতে লড়ছেন 93 প্রার্থী। শীত উপেক্ষা করেই কেন্দ্রে আসছেন ভোটাররা, কড়া নিরাপত্তা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।